হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই ভালো আছো। চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। সো কম বেশি অনেকেই তোমরা এখন জেনে গেছো যে ডাব্লিউবিসিএস পরীক্ষা যেটা 2024-এ হওয়ার কথা ছিল সেটা হচ্ছে 2025-এ মার্চ অথবা এপ্রিলে। আমাদের একটা শর্ট অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে পিএসসি তরফ থেকে জানানো হয়েছিল যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো সেখানে বলা হয়েছে যে খুব শীঘ্রই নাকি ডাব্লিউবিসিএস এর বিজ্ঞপ্তি বেরোবে এবং যেখানে তারপর ফর্ম ফিল আপ হবে, তারপরে পরীক্ষা হবে। এবং যে কথাটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম যে কর্মসংস্থান পত্রিকা যেটা দেখেছি যে মার্চ এপ্রিলে পরীক্ষা হতে পারে। তো মার্চ এপ্রিলে যদি পরীক্ষা হয় তো সেক্ষেত্রে এবার কিন্তু পুরোনো সিলেবাসে পরীক্ষা হবে। হওয়ার তো কথা 2024-এ, যেটা ছিল সেটা 25-এ, এবং তার পরের বছর থেকে নতুন সিলেবাসে পরীক্ষা হবে। অর্থাৎ এবছর হচ্ছে শেষ পরীক্ষা, যেটা হচ্ছে 2025-এ হতে চলেছে, মানে এবছরের পরীক্ষাটা, এবং সেটা হচ্ছে পুরোনো সিলেবাস অনুযায়ী হচ্ছে। তো সেখানে পুরনো সিলেবাস অনুযায়ী 8টা বিষয় প্রিলিমসে থাকে। প্রিলিমসে যে 8টা সাবজেক্ট থাকে, অর্থাৎ আমি যদি একটু রিমাইন্ডার করে নিই, ইংলিশ 25 থাকে, সায়েন্স থাকে 25, সায়েন্সের মধ্যে থাকে হচ্ছে বায়োলজি, কেমিস্ট্রি অ্যান্ড ফিজিক্স। আচ্ছা, আইএনএম থাকে, অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট। তারপর থাকে হচ্ছে হিস্ট্রি। আচ্ছা, এগুলো কিন্তু সবকিছু 25 করে, এটা তিনটে মিলিয়ে 25, এটা 25, এটা 25। আচ্ছা, ম্যাথ অ্যান্ড রিজনিং দুটো মিলিয়ে থাকে 25। পলিটি থাকে হচ্ছে 25, ইকোনমি দুটো মিলিয়ে 25। আচ্ছা, জিওগ্রাফি 25, যার মধ্যে অবশ্যই ইন্ডিয়ান জিওগ্রাফি অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি দুটো থাকে। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ কারেন্ট অ্যাফেয়ার্স, যেটা থাকে 25। অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6, 7, 8, অর্থাৎ দেখতে পেলাম 8টা সাবজেক্ট 25 করে, টোটাল 200 মার্কসের পরীক্ষা হয়। 200টা থাকে অবজেক্টিভ টাইপের প্রশ্ন, অর্থাৎ 1 নম্বরের প্রশ্ন। ঠিক আছে, তো এই হচ্ছে টোটাল সিলেবাস। মানে একদম আমি টপিকটা জাস্ট কি কি সাবজেক্ট থাকে সেটা বললাম। টপিক ওয়াইজ তো আরো বিস্তারিত আলোচনা, সেটা অনেক বড় হলে ভিডিও হয়ে যাবে। তো যারা টপিক ওয়াইজ দেখতে চাও তারা কিন্তু প্লেলিস্টে গিয়ে একবার দেখতে পারো, ওখানে টপিক ওয়াইজ দেওয়া আছে কোন কোন টপিক থেকে কোশ্চেন আসে, বা বিগত কোন কোন টপিক থেকে কয়েক বছর ধরে বা 10-15 বছর ধরে কোশ্চেন এসেছে। ঠিক আছে, সেই টপিকগুলোর নাম লেখা আছে। তো আজকে আমি যে আলোচনাটা করব সেটা হচ্ছে পদার্থ রসায়নবিদ্যা, অর্থাৎ সায়েন্সের একটা টপিক, পদার্থ ও রসায়ন বিদ্যা, ফিজিক্স আর কেমিস্ট্রি। তো ফার্স্ট যে প্রশ্নটা একটু বলছি, যে সমস্ত রাশি প্রকাশের জন্য মান এবং অভিমুখ উভয় প্রয়োজন হয় তাকে কি রাশি বলে? যে সমস্ত রাশি প্রকাশের জন্য যে সমস্ত রাশি প্রকাশের জন্য মান ও অভিমুখ এই দুটোরই প্রয়োজন হয় তাকে আমরা কি রাশি বলবো? প্রয়োজন হয় তাকে কি রাশি বলা যায়, বা তাকে কি রাশি বলবো? ঠিক আছে, ফার্স্ট আছে প্রাকৃতিক রাশি, ভৌত রাশি, স্কেলার না ভেক্টর। তাহলে যে সমস্ত রাশি প্রকাশের জন্য এই মান ও অভিমুখ দুটোরই দরকার হয় বা প্রয়োজন হয় তাকে আমরা বলবো হচ্ছে ভেক্টর রাশি। ভেক্টর রাশি, ক্লিয়ার? সো আমরা একটু দেখে নিই ভেক্টর রাশি কোনগুলো বা উদাহরণ কোনগুলো। যে সমস্ত রাশি প্রকাশের জন্য মান এবং অভিমুখ উভয় প্রয়োজন হয় তাকে ভেক্টর রাশি বলে। ভেক্টর রাশিকে মান ও অভিমুখের সাহায্য করে অভিমুখের সাহায্যে প্রকাশ করতে হয়। যেমন আমরা বলতে পারি বেগ, ত্বরণ, সরণ, ওজন ইত্যাদি হচ্ছে ভেক্টর রাশি। উদাহরণ হচ্ছে বেগ,
ত্বরণ, সরণ বা ওজন, এগুলো কিন্তু সবকটাই হচ্ছে ভেক্টর রাশি। ঠিক আছে, এইভাবে লিখলে হয়তো বুঝতে পারবে না, এটা দন্তস্ব। সেকেন্ড হচ্ছে প্রশ্ন যেটা, সেটা হচ্ছে নিউটন কত খ্রিস্টাব্দে প্রিন্সিপিয়া নামক গ্রন্থটি প্রকাশ করে? নিউটনের গ্রন্থ কত খ্রিস্টাব্দে প্রিন্সিপিয়া প্রকাশ করেছিল? এই বইটা কত খ্রিস্টাব্দে প্রকাশ করে? তাহলে এখানে অপশনটা দেখে নিই, 1667 খ্রিস্টাব্দ, 1687, 1677 নাকি 1697। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে 1687 খ্রিস্টাব্দ। 1687 বলছে বস্তুর গতি সম্বন্ধীয় বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা ও ঘটনার বিশ্লেষণ করে স্যার আইজ্যাক নিউটন 1687 খ্রিস্টাব্দে প্রিন্সিপিয়া নামক গ্রন্থে তিনটি মৌলিক সূত্র প্রকাশ করেন। এই সূত্র তিনটিকে কিন্তু নিউটনের গতিসূত্র বলা হয়। এই সূত্রগুলো গতিবিদ্যা ও জ্যোতির্বিজ্ঞানের ভিত্তিস্বরূপ। নিউটন তার গতিসূত্রের সাহায্যে কোনো বস্তু তার চারপাশের অন্য বস্তুর প্রভাবের ফলে যে গতি লাভ করে তার ব্যাখ্যা দিয়েছেন। এই সূত্র থেকেই বলবিদ্যার সূচনা হয়েছিল। নেক্সট প্রশ্ন হচ্ছে, দুটি বিন্দুর মধ্যে নির্দিষ্ট দিকে সরলরৈখিক দূরত্বকে কি বলে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। দুটি বিন্দুর মধ্যে নির্দিষ্ট দিকে সরলরৈখিক দূরত্বকে কি বলে? তাহলে ফার্স্ট যেটা, দ্রুতি, বেগ, সরণ না ত্বরণ? তাহলে উত্তর হয়ে যাবে কিন্তু সরণ। কেন? ব্যাখ্যাটা একটু দেখে নিই আমরা। বলছে দুটি বিন্দুর মধ্যে নির্দিষ্ট দিকে সরলরৈখিক দূরত্বকে বলে সরণ। নির্দেশতন্ত্রের মূল বিন্দুর অবস্থানে উপর দুটি বিন্দুর মধ্যে সরণ নির্ভর করে না। বস্তুর মূল বিন্দুর অবস্থানের উপর দুটি বিন্দুর মধ্যে সরণ নির্ভর করে না, কিন্তু বস্তুর প্রাথমিক ও শেষ অবস্থান একই হলে মোট সরণের মানও কিন্তু শূন্য হবে। যেহেতু সরণের মান এবং অভিমুখ দুই আছে, তাই সরণ একটি ভেক্টর রাশি, যেটা আমি এখানে লিখেছিলাম, সরণ একটি ভেক্টর রাশি। আচ্ছা, পরের প্রশ্ন, হাইড্রোজেনে কয়টি আইসোটোপ আছে? মনে করতে থাকো, হাইড্রোজেনে কটি আইসোটোপ আছে? হাইড্রোজেনে কটা আইসোটোপ আছে? অপশন হচ্ছে একটি, তিনটি, দুটি না চারটি? তাহলে উত্তর হয়ে যাবে তিনটি। হাইড্রোজেনে কিন্তু তিনটি আইসোটোপ আছে। হাইড্রোজেনের তিনটি আইসোটোপ কি কি? সাধারণ হাইড্রোজেন বা প্রোটিয়াম, আচ্ছা, ভারী হাইড্রোজেন বা ডয়টেরিয়াম, আর ট্রাইটিয়াম। প্রতিটি আইসোটোপের পারমাণবিক সংখ্যা হচ্ছে 1, কিন্তু ভর সংখ্যা যথাক্রমে 1, 2 and 3। সাধারণ হাইড্রোজেন নিউক্লিয়াসে একটি প্রোটন থাকে, কোনো নিউট্রন কণা থাকে না। ভারী হাইড্রোজেন বা ডয়টেরিয়ামের নিউক্লিয়াসে একটি প্রোটন এবং একটি নিউট্রন কণা থাকে, আর ট্রাইটেরিয়ামের নিউক্লিয়াসে একটি প্রোটন এবং দুটি নিউট্রন থাকে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, সিজিএস পদ্ধতিতে সরণের একক কি? সিজিএস পদ্ধতিতে সরণের একক কি? সিজিএস পদ্ধতিতে সরণের একক যেটা অপশনে সেটা বলে দিই, সেন্টিমিটার, মিটার, ফুট নাকি সবগুলোই? তাহলে উত্তর হয়ে যাবে সেন্টিমিটার। সিজিএস পদ্ধতিতে সরণের একক হচ্ছে সেন্টিমিটার। তো একটুখানি দেখে নিই উৎপত্তি আর এসআই এককগুলো। বৈদ্যুতিক রোধের এসআই একক হচ্ছে ওহম, বলের নিউটন, ক্ষমতা হর্স পাওয়ার, তাপের হচ্ছে ক্যালোরি, কম্পাঙ্কের হার্জ, চাপ পাস্কাল, বিদ্যুতের পরিমাণ কুলম্ব, বৈদ্যুতিক ক্যাপাসিটি ফ্যারাডে, বৈদ্যুতিক কারেন্ট অ্যাম্পিয়ার, দীপ্তি প্রবাহ লুমেন, তরলের ধারকত্ব বা আয়তন গ্যালন, কাজ বা এনার্জি জুল, ঘোড়ার উচ্চতা পরিমাপ হ্যান্ডস, বিভব পার্থক্য হচ্ছে ভোল্ট,
আলোর তীব্রতা পরিমাপ লাক্স, আলোর তরঙ্গ দৈর্ঘ্য পরিমাপ আর্মস্ট্রং, আর বায়ুমণ্ডলীয় চাপ হচ্ছে বার। ঠিক আছে, এগুলো কিন্তু খুব মানে ইম্পর্টেন্ট, যে এককগুলো তোমার জানা উচিত। বৈদ্যুতিক রোধ, বল, ক্ষমতা, তাপ, কম্পাঙ্ক, চাপ, এগুলো কিন্তু পরীক্ষা আসে। এছাড়াও আর কটা বলে দিই, তরলের আয়তন হচ্ছে ব্যারেল, মূল্যবান রত্ন ক্যারেটে আমরা এটাকে এককে ধরি। আলোর দীপ্তি বা প্রাবল্য সেটা হচ্ছে ক্যান্ডেল, শব্দের প্রাবল্য ডেসিবেল, সিজিএস কৃতকার্য আর তড়িৎ শক্তি পরিমাপ কিলোওয়াট পার ঘন্টা। প্রত্যেকটি গ্যাস অসংখ্য ক্ষুদ্র কণার সমন্বয়ে গঠিত, যেগুলোকে বলে ওই গ্যাসের ড্যাশ। ঠিক আছে, তাহলে লিখে ফেলি, প্রত্যেকটি গ্যাস অসংখ্য ক্ষুদ্র কণার সমন্বয়ে গঠিত, যেগুলিকে কি বলে? প্রত্যেকটি গ্যাস অসংখ্য ক্ষুদ্র কণার সমন্বয়ে গঠিত, যেগুলোকে বলে ওই গ্যাসের ড্যাশ, ওই গ্যাসের অণু। কি বলে? ওই গ্যাসের অণু। অপশন কি কি ছিল? অপশন ছিল অণু, পরমাণু, অণু পরমাণু কোনোটিই নয়, অথবা দুটোই। উত্তর হয়ে যাবে অণু। কেন? ব্যাখ্যাটা শুনে নাও। গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্যগুলো হলো, প্রত্যেকটি গ্যাস অসংখ্য ক্ষুদ্র কণার সমন্বয়ে গঠিত, যেগুলোকে ওই গ্যাসের অণু বলা হয়। গ্যাসের অণুগুলো কঠিন, গোলাকার ও পূর্ণ স্থিতিস্থাপক হয়। একই গ্যাসের সব অণুগুলোই সব দিক থেকে সদৃশ হয়। গ্যাসের অণুগুলোর নিজস্ব মোট আয়তন গ্যাস পাত্রের আয়তনের তুলনায় নগণ্য। গ্যাসের অণুগুলোর মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল নেই। গ্যাসের অণুগুলো গড় শক্তিশালী, গড় গতিশক্তি গ্যাসের পরম উষ্ণতার সমানুপাতিক হয়। ঠিক আছে, তো আমার এটা হচ্ছে 6 নাম্বার কোশ্চেন, এবং আমি চলে যাচ্ছি আমার শেষ প্রশ্নে। ড্যাশ হলো বস্তুর এক তাপীয় অবস্থা, বস্তুর এক তাপীয় অবস্থা, যার উপর নির্ভর করে বস্তুটি অন্য কোনো বস্তুকে তাপ প্রদান করবে কিনা, যার উপর নির্ভর করে বস্তুটি অন্য কোনো বস্তুকে তাপ প্রদান করবে কিনা। ঠিক আছে, বস্তুকে অন্য কোনো বস্তুকে তাপ প্রদান করবে কিনা সেটা নির্ভর করে। এবং আরেকটা যেটা বলছে, অথবা বা কিংবা অন্য একটি বস্তু থেকে তাপ গ্রহণ করবে, কিংবা অন্য কোনো বস্তু থেকে তাপ গ্রহণ করবে, অর্থাৎ তাপটা দেবে নাকি তাপটা নেবে। ড্যাশ হলো বস্তুর একটি তাপীয় অবস্থা, তাহলে উত্তর হয়ে যাবে উষ্ণতা। উষ্ণতা হচ্ছে এমন একটা অবস্থা, তাপীয় অবস্থা, যেটা হচ্ছে যার উপর নির্ভর করে যে বস্তুটি অন্য বস্তুকে তাপ দেবে নাকি তাপটা নেবে। কেন? উষ্ণতা বস্তুর এমন এক তাপীয় অবস্থা যা তাপ প্রবাহের অভিমুখ স্থির করে। সেন্টিগ্রেড, ফারেনহাইট, কেলভিন প্রভৃতি এককে উষ্ণতা প্রকাশ করা হয়। উষ্ণতা হচ্ছে তাপের ফল। থার্মোমিটার দিয়ে উষ্ণতা পরিমাপ করা হয়। অবস্থার পরিবর্তনের সময় বস্তুর উষ্ণতার পরিবর্তন ঘটে না। দুটি বস্তুতে তাপের পরিমাণ একই থাকলে উষ্ণতা একই হবে এমন কোনো মানে নেই। ঠিক আছে, বস্তুর উষ্ণতাকে কোন পাত্রে রাখা তরলের উচ্চতার সঙ্গে তুলনা করা যায়? কোনো বস্তুর উষ্ণতা ওই বস্তুর অণুগুলির গড় গতিশক্তির সমানুপাতিক। কোন বস্তুর উষ্ণতা বাড়া বা কমা সবই মাপা হয়। ঠিক আছে, তো এই হচ্ছে আমার পদার্থ রসায়নবিদ্যার ফার্স্ট কিছু প্রশ্ন, তার সাথে ব্যাখ্যা সহ করে দেওয়ার চেষ্টা করেছি। তো তোমরা যদি বলো আমি পরপর ক্লাসটা এগোতে থাকবো। তো এটা হচ্ছে একটা রিকোয়েস্টেড টপিকের ভিডিও। আমার চ্যানেলে মেইনলি মনে হয় এই সায়েন্সের ক্লাস, এটা মনে হচ্ছে ফার্স্ট। এর আগে জিওগ্রাফি, হিস্ট্রি, ইংলিশ, সমস্ত রকম পলিটি,
ইকোনমি প্রচুর ক্লাস করানো আছে ডেমো ক্লাস হিসাবে, কিন্তু এটা হচ্ছে অ্যাজ এ ফার্স্ট আমি সায়েন্সের ক্লাসটা ছেড়েছি, তো সেই জন্যই তোমাদের একটা রিকোয়েস্টে। তো কেমন লাগলো বলবে অবশ্যই। আর একটা কথা হচ্ছে, সবসময় আমি এটা বলবো, যেহেতু আমাদের কোশ্চেনটা এমসিকিউ বেসড হয়, তো তোমরা অবশ্যই চেষ্টা করবে এক্সপ্লেনেশন সহ সেটাকে পড়ার। তাহলে আর কি মানে সেই এক্সপ্লেনেশনের মধ্যেও যদি ছোট ছোট কিছু টিপস থাকে বা কথা থাকে যেগুলো তোমাদের হয়তো সেখান থেকেও প্রশ্ন এসে যেতে পারে, সেটা কিন্তু হেল্পফুল হবে। ঠিক আছে, সো আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।